আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অ্যাবজর্পশন অ্যান্ড কস্টে ভেরিয়েবল কস্টিং এর চতুর্থ পর্বে হাজির হয়েছে। তো চতুর্থ পর্বে আমরা আরও দুটি লেটেস্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো 2016 বা 17 সাল থেকে 20 সাল পর্যন্ত এসেছে এরকম কোশ্চেন। তো প্রথম যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব এটা 2019 সালে এসেছিল। তো 2019 সালে কোশ্চেনটা কি আসছে এটা একটু দেখি। আমরা এর আগে বা আগের ক্লাসগুলোতেও কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো এইরকম পর্যায়ক্রমে মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং প্রত্যেকটা সাবজেক্টের ফুল কোর্সে যারা ভিডিও পেতে চাও বা ফুল কোর্সের সাপোর্ট পেতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, স্পেশাল সার্ভিস আমি তোমাদের জন্য প্রোভাইড করব, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো কি দেওয়া আছে, এটি 2019 সালে এসেছিল এই অঙ্কটা। কি বলা আছে দেখো, XYZ কোম্পানি প্রডিউসেস এ সিঙ্গেল প্রোডাক্ট অ্যান্ড সাপ্লাইজ দ্য ফলোয়িং ডেটা। তাহলে একটা সিঙ্গেল প্রোডাক্ট প্রডিউস করে, ঠিক আছে। কি প্রোডাকশন করে? প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার 20,000 ইউনিট, ওকে। সেলস ডিউরিং দ্য ইয়ার 18,000 ইউনিট। তাহলে প্রোডাকশন করছে কত? 20,000 ইউনিট, বিক্রি করছে 18,000 ইউনিট। ওপেনিং ইনভেন্টরি এখানে নাই, তাহলে ওপেনিং ইনভেন্টরি জিরো। ওপেনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন ইনভেন্টরি যোগ করতে হবে, সেলস ইনভেন্টরি মাইনাস করলে আমার ক্লোজিং ইনভেন্টরি বের হবে, তাই না? তাহলে জিরোর সাথে 20,000 যোগ করবো, 18,000 মাইনাস করলে আমার 2,000 থাকবে ক্লোজিং ইনভেন্টরি। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কত দেওয়া আছে? 1,40,000 টাকা, ঠিক আছে। পার ইউনিট কিন্তু বলেনি, এটি তার মানে পুরো টাকায়। তাহলে পার ইউনিটে যদি আমি বের করতে যাই তাহলে কত হবে? এই 1,40,000-কে 20,000 দ্বারা ভাগ করতে হবে, করলে আমার রেজাল্টটা বের হয়ে যাবে। এরপর ডিরেক্ট লেবার কস্ট কত দেওয়া আছে? 1 লাখ দেওয়া আছে। এটি পার ইউনিট বলেনি, পার ইউনিটে বের করতে হলে এটিতে প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করতে হবে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 40,000 টাকা দেওয়া আছে এটি। তারপর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 20,000 টাকা। অঙ্কটা একদম সহজ, ঠিক আছে, কোনো মার পেস নাই এখানে। এই অঙ্কে একদম সহজ অঙ্ক, ঘোরানো পেছানো অঙ্ক নাই, ঠিক আছে। এরকম সহজ অঙ্কগুলোই আসে, এত কঠিন আসে না, ঠিক আছে। কিন্তু তোমাদের প্রস্তুতিটা অবশ্যই গোছালো হতে হবে, ঠিক আছে। গোছানো না হলে তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে ভালো কিছু করতে পারবে না, ঠিক আছে। অল্প সময়ের মধ্যে গোছানো প্রস্তুতি কিভাবে নিতে হয় আমাকে ফলো করো, বা আমার স্পেশাল সার্ভিস নিতে চাইলেও নিতে পারো, সমস্যা নেই। তো কি কি রিকোয়ারমেন্ট বলছে? কস্ট পার ইউনিট অ্যান্ড ভ্যালু অফ ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং। তাহলে ভেরিয়েবল কস্টিং এ কস্ট পার ইউনিট বের করতে বলছে, আর ভ্যালু অফ ইন্ডিং ইনভেন্টরি বের করতে বলছে। তাহলে ইন্ডিং ইনভেন্টরি ওই যে 2,000 আমি ক্যালকুলেশন করে দিলাম প্রথমে। এই 2,000 টাকার 2,000 ইউনিটের কত টাকা খরচ হয়েছে সেটি আমাকে বের করতে হবে, ওকে। এরপরে বলছে কস্ট পার ইউনিট অ্যান্ড ভ্যালু অফ ইন্ডিং ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং এ কস্ট পার ইউনিট বের করতে হবে, তারপরে ইন্ডিং ইনভেন্টরির ভ্যালু বের করতে হবে। তো আমরা কস্ট পার ইউনিট যেটা বের করব সেটার সাথে ইন্ডিং ইনভেন্টরিটা গুণ করলে আমার কি ইন্ডিং ইনভেন্টরি ভ্যালু বের হয়ে যাবে। তো এখানে আমি বলে দিই যে ভেরিয়েবল কস্টিং এ শুধুমাত্র ভেরিয়েবল কস্টগুলোই যায়, আর অ্যাবজর্পশন কস্টিং এ ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট দুটিই যায়, ঠিক আছে। আর কস্ট পার ইউনিট বের করার জন্য আমার টোটাল একদম ফ্যাক্টরি ওভারহেড পর্যন্ত বা প্রোডাকশন কস্ট পর্যন্ত যে খরচগুলো রয়েছে সেগুলো সবই যাবে, শুধুমাত্র সেলস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যেটা, ঠিক আছে, বা কমার্শিয়াল এক্সপেন্স বা কমার্শিয়াল ওভারহেড যেটাকে বলে, সেলিং, যেমন সেলিং ওভারহেড আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এই বিষয়গুলো কিন্তু প্রোডাকশনে আসবে না। তো এখানে দেখো এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল এটা প্রোডাকশন কস্ট, ডিরেক্ট লেবার এটাও প্রোডাকশন কস্ট, ফ্যাক্টরি ওভারহেড এটাও প্রোডাকশন কস্ট। এখন ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবলে যাবে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশনে যাবে, ঠিক আছে, কারণ অ্যাবজর্পশনে ভেরিয়েবল এবং ফিক্সড দুইটাই যায়। তাহলে এই তিনটা কিন্তু ভেরিয়েবলে যাচ্ছে। তাহলে ভেরিয়েবল কস্ট কত হলো? এই তিনটা যোগ করলে যেটা হবে সেটা, একে যোগ করে আমার 20,000 দিয়ে ভাগ করলে আমার পার ইউনিট কস্ট বের হয়ে যাবে। আর আমি যদি ইন্ডিভিজুয়ালি বের করি, যেমন ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, তাহলে 1,40,000-কে প্রোডাকশন ইউনিট কত 20,000 রয়েছে, এই 20,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1,40,000-কে যখন 20,000 দিয়ে ভাগ করব 7.00 রেজাল্ট হবে। এরপরে ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট যদি বের করি ইন্ডিভিজুয়ালি,
তাহলে এই 1 লাখকে 20,000 দিয়ে ভাগ করবো 5 টাকা হবে। এরপর ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এই 40,000কে যখন 20,000 দিয়ে ভাগ করবো তখন 2 টাকা পার ইউনিট হবে। হ্যাঁ, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 40,000কে 20,000কে কত 20,000 দিয়ে ভাগ করব তখন 1 টাকা পার ইউনিট হবে। তো এটা আমাদের গেল। এখন আমরা কিভাবে করব অ্যান্সার দেখো, ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট অ্যান্ড ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং। তাহলে দেখো পার্টিকুলার টোটাল টাকা আর কস্ট পার ইউনিট বের করবো, ঠিক আছে, পার ইউনিট টাকা। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট কত টাকা, টোটাল কস্ট কত 1,40,000, একে ভাগ দিব কত দিয়ে 20,000 দিয়ে। কেন 20,000 দিয়ে ভাগ দিব, কারণ আমার প্রোডাকশন রয়েছে 20,000 ইউনিট। তাহলে 1,40,000 ভাগ 20,000 সমান কত হবে 60 টাকা। এরপর ডিরেক্ট লেবার কস্ট 1 লাখ টোটাল, একে 20,000 দিয়ে ভাগ করলে 5 টাকা পার ইউনিট হবে। এরপরে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 40,000 টোটাল, একে 20,000 দিয়ে ভাগ করলে 2 টাকা পার ইউনিট হবে। যেহেতু আমি ভেরিয়েবল মেথডে করতেছি এই জন্যই আমার ভেরিয়েবল পর্যন্তই আসবে, ফিক্সড কস্ট আসবে না। তাহলে এই তিনটা যোগ করলে আমার 14 টাকা পার ইউনিট হয়। তাহলে কস্ট পার ইউনিট কিন্তু আমরা 14 টাকা পার ইউনিটে পেয়ে গেলাম। এখন আমার ভ্যালু করতে হবে, ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি বের করতে হবে। তো ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরির সূত্র হলো ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। তো এখানে ওপেনিং ইনভেন্টরি নেই এই কোশ্চেনে, তাহলে ওপেনিং ইনভেন্টরি বাদ। তাহলে প্রোডাকশন থেকে সেলস মাইনাস করলে আমার ক্লোজিং ইনভেন্টরি বের হবে। প্রোডাকশন রয়েছে কত 20,000 ইউনিট আর ক্লোজিং ইনভেন্টরি রয়েছে কত 18,000 ইউনিট। তাহলে 20,000 থেকে 18,000 মাইনাস করতে হবে, করলে আমার 2,000 ইউনিট হবে। এই 2,000 ইউনিটকে 14 দিয়ে গুণ করতে হবে, করলে আমার 28,000 টাকা হবে টোটাল। ঠিক আছে, এটি হলো আমার কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল মেথড। এরপরে আমরা অ্যাবজর্পশন মেথডে করব। ভেরিয়েবল মেথডে যে পর্যন্ত রয়েছে এই পর্যন্ত, এর সাথে অ্যাড হবে শুধু এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটি রয়েছে সেটি এই 20,000 টাকার এটা অ্যাড করতে হবে। তাইলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেখো 20,000 ভাগ 20,000 সমান 1 টাকা। তাইলে এই 4টা যোগ হবে এখন। তাহলে 14 সাথে 1 যোগ করলে 15 হয়ে যায়, অর্থাৎ ওই আগের 3টা আর পরে এই 1 15 হবে। তাহলে কস্ট পার ইউনিট কত হলো 15 টাকা। এখন এন্ডিং ইনভেন্টরি কিভাবে বের করব, ওই যে 20,000 থেকে 18,000 বাদ দিলে 2,000 হবে, 2,000কে 15 দিয়ে গুণ করব, করলে 30,000 টাকা হবে। তো এই অঙ্কটা একদম সহজ ছিল। 19 সালে দুটি অঙ্ক আসছিল এই চ্যাপ্টার থেকে, একটি বি পার্টে, আজকে যে অঙ্কটা দেখালাম এটি বি পার্টে। আমি প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ পার্ট 3-তে যে অঙ্কটা দেখাইছিলাম 19 সালে সেই অঙ্কটা ওটিও সি পার্টে এসেছিল। এই যে আমি মনে হয় এই অঙ্কটা দেখাইছিলাম 6 নম্বরে, এটি সি পার্টে আসছিল। আর আমি আজকে যেটি দেখাইলাম এটি বি পার্টে আসছে। তো অঙ্ক দুইটাই সহজ, সি পার্ট বি পার্ট দুইটাই সহজ। তার মানে বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তুমি 14 মার্ক ক্যারি করতে পারবে। ওকে, এরপরে আমরা আরেকটি অঙ্ক দেখব। এই অঙ্কটা রিপিটেড করছেন, ঠিক আছে, যদিও আমার ক্লাসে আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে এই অঙ্কটা আমি কিছু দেখাইছিলাম, তারপরে আমি একটু মডিফাই করে এটা দেখাচ্ছি এখানে। এটি 2018 সালে এসেছিল আর 7 কলেজে 2015 সালে এসেছিল। তো কি বলা আছে দেখো, কাউফ্রড কোম্পানি তোমাদের অঙ্ক করাইছিলাম। কোম্পানি ইউজেস এ স্ট্যান্ডার্ড কস্ট সিস্টেম ইন অ্যাকাউন্টিং ফর ইটস অনলি প্রোডাক্ট ক্রাউ হুইচ ইট সেলস ফর টাকা 22 পার ইউনিট। তাইলে এটা সেলিং প্রাইস পার ইউনিট কত 22 টাকা। দ্য স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট, তাহলে স্ট্যান্ডার্ড কস্ট কি আছে দেখো, ডিরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিটে দেওয়া আছে 4 টাকা, ডিরেক্ট লেবার পার ইউনিটে দেওয়া আছে 6 টাকা। এরপর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটে দেওয়া আছে 2 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড নর্মাল ক্যাপাসিটি 60,000 ইউনিট। তাহলে এই 60,000 ইউনিট দিয়ে আমি ভাগ করছি, যে কস্টটাই হয়েছে ফিক্সড কস্ট যত হয়েছে সেই কস্টকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যত হয়েছে সেটিকে আমরা 60,000 দিয়ে ভাগ করলে পার ইউনিটে 3 টাকা পাই। তাহলে আমি এখান থেকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কিন্তু বের করে নিতে পারি যে এই 60,000কে 3 দিয়ে গুণন করলে 1,80,000 হবে, অর্থাৎ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কিন্তু 1,80,000। এখন এই 4টার যোগফল কত, টোটাল 15। ওকে, এটি গেল আমাদের কস্ট পার ইউনিট। ঠিক আছে, এটা দেখো এখানে আমি যদি তোমাদের কোশ্চেন করি যে এই যে 15 টাকা এই কস্ট পার ইউনিট যে হলো এটি কোন মেথডে, এটা ভেরিয়েবল মেথডে না অ্যাবজর্পশন মেথডে, কে বলতে পারবে বলো তো?
দেখি কমেন্টের মাধ্যমে তোমরা জানাইও, এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো। হ্যাঁ, তোমরা একটু জানাইও কমেন্টের মাধ্যমে। ওকে, এরপর বলা আছে অল ভ্যারিয়েন্স আর ক্লোজ টু কস্ট অফ গুডস সল্ড। তাইলে প্রত্যেকটা ভ্যারিয়েন্স কস্ট অফ গুডস সল্ডের সাথে ক্লোজ করা হয়। 1 অক্টোবর দেয়ার ওয়ার 10,000 ইউনিট অফ ক্রাউ অন হ্যান্ড। তাইলে অক্টোবর মাসে 10,000 ইউনিট কি তাদের হাতে রয়েছে। ডিউরিং অক্টোবর 50,000 ইউনিট ওয়ার প্রডিউস অ্যান্ড 45,000 ইউনিট ওয়ার সোল্ড। তাহলে অক্টোবরের ফার্স্টের দিকে তার 10,000 ইউনিট রয়েছে, আরও সারা মাসে 50,000 ইউনিট প্রডিউস করছে। তাহলে কত হলো টোটাল? 10,000 ইউনিট আগে রয়েছিল, আরও প্রডিউস করছে 50,000 ইউনিট, মোট 60,000 ইউনিট হলো। এই 60,000 ইউনিট থেকে সে 45,000 ইউনিট বিক্রি করে ফেললো, তাহলে হাতে রয়ে গেল 15,000 ইউনিট। এই যে এখান থেকে আমি ক্লোজিং ইনভেন্টরি বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? ওপেনিং ছিল 10,000, এর সাথে প্রোডাকশন যোগ করব, সেলস মাইনাস করব। তাইলে 10 আর 50 কত হবে? 60। 60 থেকে 45 মাইনাস করলে কত হবে? 15। এই 15 হলো আমার ক্লোজিং ইনভেন্টরি। কস্ট ইনকিউর ডিউরিং অক্টোবর ওয়ার। তাইলে অক্টোবরে কি কি কস্ট রয়েছিল সেগুলো দেখি। তাইলে দেখো ডিরেক্ট ম্যাটেরিয়াল কত? 1,98,000। আমার প্রোডাকশন হয়েছে কত? 50,000 ইউনিট। খেয়াল করে দেখো এই 50,000 ইউনিটকে ইউনিট দিয়ে এই 1,98,000কে ভাগ করতে হবে। এই 1,98,000কে 50,000 দিয়ে ভাগ করলে আমার এই যে 4 টাকা পার ইউনিট হয় কিনা এটা আমাকে দেখতে হবে। হবে না, খেয়াল করে দেখো, হবে না, 4 টাকার নিচেও হবে। তো এই যে অল্প পরিমাণ টাকাটা কত? 2,000 টাকা গরমিল হবে। এই 2,000 টাকা আমাদের ফেভারেবল বা আনফেভারেবল হিসেবে কাউন্ট হবে। তো এটা আমরা কিভাবে কাউন্ট করব, এটাও এই বিষয়েও আমরা কিন্তু বিস্তারিত শিখব। ঠিক আছে, অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এজন্য রিপিটেড হয়েছে। এরপরে দেখো ডিরেক্ট লেবার 6 টাকা করে আছে, তাহলে 3 লাখ হওয়ার কথা ছিল। 6 টাকা করে 50,000 গুণ করে 3 লাখ হওয়ার, বাট 3,05,000 আছে, এটা তো বেশি রয়ে গেছে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,03,000, ওদের হিসাবে সম্ভবত কত? 1 লাখ হওয়ার কথা ছিল, বাট এখানে 3,000 বেশি হয়ে গেছে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এই হিসাবে নর্মাল ক্যাপাসিটি হিসাবে 1,80,000 হওয়ার কথা, বাট 1,86,000 হয়ে গেছে, এখানেও বেশি আছে। ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 50,000 টাকা, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 74,000 টাকা। এখন আমার এখানে রিকোয়ারমেন্ট কি বলছে? এক্সপ্লেইন হোয়েদার ক্রাউফোর্ড ইউজেস ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। তাহলে আমরা এই বিষয়গুলো দেখে আমরা এখানে দেখে এই যে যেহেতু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডও পার ইউনিটে করে ফেলছে, আমি তোমাদেরকে যে প্রশ্নটা কমেন্টে অ্যান্সার করতে বলছিলাম সেই প্রশ্নের অ্যান্সারটাই এইটাই। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ এটা ভেরিয়েবল কস্টিং মেথডে হিসাব করতেছে না অ্যাবজর্পশন মেথড কস্টিংয়ে হিসাব করতেছে, সেই প্রশ্নটাই চেয়ে বসছে। অর্থাৎ তোমাদের কমেন্টে আমি আগেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার চেয়ে বসছিলাম। ঠিক আছে, প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ইউজিং ভেরিয়েবল কস্টিং। তাহলে ভেরিয়েবল কস্টিং ইউজ করে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। কম্পিউট অ্যান্ড অপারেটিং ইনকাম ফর অক্টোবর ইফ অ্যাবজর্পশন কস্টিং ইজ ইউজ। তাহলে অ্যাবজর্পশন কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট বের করতে হবে। প্রিপেয়ার রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তাহলে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই অঙ্কটার জন্য কিছু ওয়ার্কিংস বের করে নেব। ঠিক আছে, কিছু ওয়ার্কিংস বের করে নেব যেটি আমাদের জন্য খুব বেশি সুবিধা হবে। তাইলে প্রথমে আমি যে ওয়ার্কিংসটা বের করব সেটি হলো স্ট্যান্ডার্ড কস্ট আন্ডার ভেরিয়েবল মেথড পার ইউনিট। ঠিক আছে, তাইলে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা কিভাবে বের করব? কস্ট পার ইউনিট আমার কিন্তু ভেরিয়েবল কস্ট যেটা এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, আমরা জানি প্রোডাকশন কস্ট ফ্যাক্টরি ওভারহেড পর্যন্তই আসে। ঠিক আছে, বা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো প্রোডাকশন কস্ট, সেগুলো আসবে। তাহলে এই 3টা রয়েছে ভেরিয়েবল মেথডে, এই 3টাই হবে, আর অ্যাবজর্পশন মেথডে এই 4টা হবে। হ্যাঁ, তাহলে ভেরিয়েবল মেথড আমি যেহেতু করতেছি, তাহলে এই 3টা ডিরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিটে দেওয়া আছে 4 টাকা, ডিরেক্ট লেবার পার ইউনিটে দেওয়া আছে 6 টাকা, ডিরেক্ট ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটে দেওয়া আছে 2 টাকা, তাহলে টোটাল হলো 12 টাকা। ওকে, ক্যালকুলেশন অফ ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স। তাহলে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট আমরা কিভাবে বের করব? স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট যেটা আমার বের হওয়ার কথা আমার 50,000 ইউনিট যেহেতু প্রোডিউশন করছি, সেখানে আমার 6 লাখ টাকা হওয়ার কথা, কারণ আমার কস্ট পার ইউনিট দিয়ে গুণ করলে 12 দিয়ে গুণ করলে 50,000 গুণন 12 সমান 6 লাখ টাকা হওয়ার কথা, বাট আমার কস্ট কত হয়েছে? এই যে এই মেথডে আমার
কস্ট কত হয়েছে সেটি আমরা দেখব। হ্যাঁ, দেখে আমার যদি কম হয় সেটাও দেখব, বেশি হলে সেটাও দেখব। ঠিক আছে, কম বা বেশি আমরা সেটি দেখব। তাহলে দেখো, ডিরেক্ট ম্যাটেরিয়াল 1,98,000, ডিরেক্ট লেবার 3,05,000, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,03,000, এই তিনটাই আসবে। এই তিনটাই আসবে যেহেতু আমরা ভেরিয়েবল মেথডে করতেছি। তাইলে এই তিনটা যোগ করে দেখব, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, তিনটা যোগ করলে 6,06,000 হয়। তাহলে 6,000 কি বেশি হয়ে গেছে না? আমার স্ট্যান্ডার্ড ভেরিয়েবল কস্ট হওয়ার কথা 6 লাখ, বাট আমার অ্যাকচুয়াল কস্ট হয়েছে 6,02,000, তাইলে এই 6,000 বেশি হয়েছে। এটি আমার আনফেভারেবল ভেরিয়েন্স। এটি কি? আনফেভারেবল ভেরিয়েন্স। অর্থাৎ স্ট্যান্ডার্ড কস্ট থেকে যদি অ্যাকচুয়াল কস্টটা বেশি হয় তাহলে সেটি হবে আনফেভারেবল, আর স্ট্যান্ডার্ড কস্ট থেকে অ্যাকচুয়াল কস্ট কম হয়েছে সেটি হবে ফেভারেবল। ঠিক আছে, ফেভারেবল মানে কি? আমি একটা কাজ 10 টাকার কাজ যদি আমি 9 টাকায় করে নিতে পারি, 1 টাকা সেভ করলাম, এটা আমার ফেভারে থাকলো। আর 10 টাকার কাজ যদি আমার 11 টাকা দিয়ে করে নিতে হয় তাহলে 1 টাকা বেশি গেল, এটা আমার আনফেভারেবল, আমার লাভ নেই ওখানে। বুঝতে পারছো বিষয়টা এরকম। এরপরে আমরা কি করব? ক্যালকুলেশন অফ ওভার অর আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেডের ক্ষেত্রে। তাহলে ফিক্সড ওভারহেডের ক্ষেত্রে আমরা ওভার এবং আন্ডার অ্যাপ্লাইড ইউজ করব। ওভার আর আন্ডার অ্যাপ্লাইড বা ফেভারেবল বা আনফেভারেবল একই কথা। হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত হওয়ার কথা? স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, যেহেতু এখানে এখানে একটা বিষয় রয়েছে, 3 টাকা পার ইউনিট দিছে, তো এখন কত নর্মাল ক্যাপাসিটি 60,000 ইউনিট দিয়ে দিছে, তাহলে 1,80,000 হওয়ার কথা ছিল, বাট এখানে আমার প্রোডাকশন হয়েছে 50,000 ইউনিট। আমরা এই প্রোডাকশন দিয়ে গুণন করব, যখন পার ইউনিট করবো তাহলে 50,000 গুণন পা সমান 3 গুণন কত হবে? 1,50,000। এই 1,50,000 হলো আমার স্ট্যান্ডার্ড, বাট অ্যাকচুয়াল হয়েছে 1,86,000। কি হয়েছে? 1,86,000 ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রয়েছে অ্যাকচুয়াল। তাহলে আমার বেশি হয়েছে, স্ট্যান্ডার্ড থেকে অ্যাকচুয়ালটা বেশি হয়েছে, তাহলে এটি আন্ডার অ্যাপ্লাইড বা আনফেভারেবল ওভারহেড। ঠিক আছে, আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 36,000, এটি বেশি হয়েছে। ইন্ডিং ইনভেন্টরি বের করব, ওপেনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ করব, সেলস মাইনাস করব। ওপেনিং ইনভেন্টরি 10,000 ইউনিট, প্রোডাকশন 50,000 ইউনিট, সেলস হলো 45,000 ইউনিট, ক্যালকুলেশন করলে 15,000 ইউনিট। এখন 1 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সারটা কিভাবে করব? প্রশ্ন বলছিল এটি কোন মেথডে ক্যালকুলেশন করে। তাহলে দ্য ইনক্লুশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাজ পার্ট অফ দি স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট ইন্ডিকেটস দ্যাট ক্রাউফোর্ড ইউজেস অ্যাবজর্পশন কস্টিং। যেহেতু ওখানে ওই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটাও পার ইউনিটে বের করে একসাথে টোটাল প্রোডাকশন কস্ট বের করছে, এই জন্য এটি অ্যাবজর্পশন কস্টিং মেথড ইউজ করে, এটি বোঝা গেল। হ্যাঁ, 2 নম্বর মেথড বলেছিল যে ভেরিয়েবল কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট বের করতে। তাহলে প্রথমে আমরা সেলস করব। তাহলে সেলস কত হবে? ওই যে সেলিং প্রাইস পার ইউনিট 22 টাকা করে দেওয়া ছিল, তাইলে সেলস 45,000 ইউনিট বলে দিছে প্রশ্নে, 45,000 ইউনিট গুণন 22 সমান কত হবে? 9,90,000। এখান থেকে লেস করতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ওপেনিং ইনভেন্টরি ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত দেওয়া আছে? 12 টাকা, আর অ্যাবজর্পশন কস্ট পার ইউনিট কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 15 টাকা। তাইলে 10,000 গুণন 12 সমান 1,20,000। এর সাথে প্রোডাকশন করতে হবে, যোগ করতে হবে, তাহলে প্রোডাকশন 50,000, তাহলে 50,000 গুণন 12 সমান 6 লাখ টাকা। টোটাল কত হলো? 7,20,000। এখান থেকে ইন্ডিং ইনভেন্টরি করতে হবে। ইন্ডিং ইনভেন্টরি হলো 15,000 গুণন 12 সমান 1,80,000। তাহলে 7,20,000 থেকে 1,80,000 মাইনাস করলে 5,40,000 টাকা হবে। এর সাথে আমার কি আছে? আনফেভারেবল যে খরচগুলো রয়েছে, আনফেভারেবল রয়েছে ওই যে 6,000 টাকা ক্যালকুলেশন করলাম আমরা, যে এই যে আনফেভারেবল ভেরিয়েন্স 6,000, এটা আমরা যোগ করে দেব, কস্টের সাথে যোগ করব। হ্যাঁ, কষ্ট তো আসলে অ্যাকচুয়াল কস্ট তো আমরা হিসাব করলে এটা বেশি হয়, এটা আমার যোগ করে দিতে হবে, অ্যাড আনফেভারেবল ভেরিয়েন্স। ঠিক আছে, আবার এই জিনিসটাই অনেকে এখানে নিয়ে আসে, মানে এই আউটার কলামে নিয়ে আসে। আউটার কলামে যদি নিয়ে আসো তাহলে এটা মাইনাস ফিগারে হবে। হ্যাঁ, আর যদি এইখানে নিয়ে এসে একবারে ক্যালকুলেশন করো তাহলে এটা প্লাস ফিগারে হবে। তাহলে এখন প্রশ্ন করতে পারো যে আনফেভারেবল, তাইলে আরেকটাও তো আছে, এই যে 36,000 টাকার এটা আছে, এটা কেন নিয়ে আসলাম না? খেয়াল করে দেখো, এটি কিন্তু ফিক্সড ফ্যাক্টরির ক্ষেত্রে, এটি ফিক্সড ওভারহেডের ক্ষেত্রে। এই ফিক্সড ওভারহেডের ক্ষেত্রে এখানে অ্যাবজর্পশনে আনফেভারেবল হিসেবে আসবে না। হ্যাঁ, যেহেতু এটা ভেরিয়েবলে করতেছি। তাহলে এই 5,40,000 সাথে 6,000 যোগ করলে 5,46,000 হবে। এই 9,90,000 থেকে 5,46,000 মাইনাস করলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন হবে 4,44,000। এখান থেকে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মাইনাস করতে হবে 50,000। এটি কোশ্চেনে দেওয়া আছে।
4,44,000 থেকে 50,000 মাইনাস করলে 3,94,000 হবে নেট কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে ফিক্সড কস্ট মাইনাস করতে হবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,86,000 আর ফিক্সড মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে এই যে কত, এই যে 1,86,000 ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে দেওয়া আছে 74,000। এই দুইটা মাইনাস করলে আমার ইনকাম স্টেটমেন্ট নেট ইনকাম বের হয়ে যাবে 1,34,000। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডে আমরা ইনকাম স্টেটমেন্টটা করব। 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলেছিল। তাহলে সেলস 45,000 গুণন 22 ওই আগেরটার মতোই 9,90,000 লেস করতে হবে কস্ট অফ গুড সোল্ড। এটি কিন্তু কস্ট পার ইউনিট 15 টাকা করে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। ওই যে ভেরিয়েবল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সহ যে 15 টাকা ছিল সেটাই। তাহলে 10,000 গুণন 15 1,50,000, 50,000 গুণন 15 7,50,000, দুইটা যোগ করলে 9,50,000। এখান থেকে ইন্ডিং ইনভেন্টরি 15,000 গুণন 15 সমান 2,25,000 মাইনাস করলে 6,75,000 টাকা হয়। এটি হলো কস্ট অফ গুড সোল্ড অ্যাজ স্ট্যান্ডার্ড। এর সাথে কি করতে হবে, অ্যাড করতে হবে আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স ওই যে 6,000 টাকা আর আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 36,000 টাকা। এই দুইটা অ্যাড করলে কস্ট অফ গুড সোল্ড অ্যাকচুয়াল হবে কত, 6,75,000 এর সাথে 6,000 আর 36,000 যোগ করলে 7,17,000 হবে। টোটাল হবে গ্রস মার্জিন হবে 2,73,000। হ্যাঁ, এখান থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করতে হবে। অপারেটিং এক্সপেন্স বলতে আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর হলো সেলস এক্সপেন্স বা সেলস ওভারহেড যেগুলো রয়েছে সেগুলো। তাহলে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 50,000 আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 74,000। এই দুটো যোগ করলে 1,24,000 হয়। এই 2,73,000 থেকে 1,24,000 মাইনাস করলে 1,49,000 টাকা হয়। এটি হলো নেট ইনকাম। আশা রাখি তোমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডটাও বুঝতে পারছো। ঠিক আছে, কারো কোনো কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে, অথবা যদি ইমার্জেন্সি মনে হয় যে আমার এখনই জানার দরকার হবে তাহলে হোয়াটসঅ্যাপে কল দিবে, নিঃসংকোচে কল দিবে, সমস্যা নেই। ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝাই দেব। ওকে, এরপরে 4 নাম্বার রিকোয়ারমেন্টে বলেছিল রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে। তো তোমরা সবাই জানো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পারো, একদম সহজ জিনিস, এটা পানির মতো সোজা। এটি এই যে অ্যাবজর্পশন ইনকাম থেকে ভেরিয়েবল ইনকামটা মাইনাস করলে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টের সাথে আমাদের চেঞ্জিং ইনভেন্টরি রেজাল্টটাও মিলে যাবে। তাহলে অ্যাবজর্পশন ইনকাম কত, 1,49,000, ভেরিয়েবলের ইনকাম হলো 1,34,000। খেয়াল করে দেখো 1,34,000 ভেরিয়েবলে। হ্যাঁ, 1,49,000 থেকে 1,34,000 মাইনাস করলে 15,000 হবে। এরপর চেঞ্জিং ইনভেন্টরি কীভাবে বের করবো, ইন্ডিং থেকে ওপেনিংটা মাইনাস করব। তাহলে আগে অ্যাবজর্পশনটা নেব। অ্যাবজর্পশনে দেখো ইন্ডিং কত 2,25,000, ওপেনিং হলো 1,15,000। তাহলে 2,25,000 থেকে 1,50,000 মাইনাস করবে, সরি 15 না 50। আমার এই সমস্ত প্রবলেম রয়েছে, স্লিপ অফ টাং যেটাকে বলা হয়। হ্যাঁ, আমি দেখতেছি একটা মানে শুদ্ধটাই দেখতেছি, বাট আমি ভুল বলছি, আমার উচ্চারণ এটা একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, এটা তোমরা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আর একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে, দেওয়াটা শুদ্ধই থাকে। হ্যাঁ, তাইলে 2,25,000 থেকে 1,50,000 মাইনাস করলে 75,000 টাকা হবে। এরপরে ভেরিয়েবল মেথডে, তো ভেরিয়েবলে দেখো ইডিং ইনভেন্টরি কত হলো আমার ভেরিয়েবল মেথডে, ইডিং ইনভেন্টরি হলো 1,80,000 আর ওপেনিং ইনভেন্টরি হলো 1,20,000। 1,80,000 থেকে 1,20,000 মাইনাস করলে 60,000 হয়। এবার দেখো 75 থেকে 60,000 মাইনাস করলে 15,000 হয়। মিলছে? এই দেখো 15 মিলে গেছে। তো এই ছিল এই অঙ্কের অ্যান্সার। এটি কিন্তু সি পার্টের অঙ্ক। হ্যাঁ, আর এইটি খুব ভালো একটি অঙ্ক। এই অঙ্কটা যদি তোমাদের মাথায় ভালোভাবে ঢুকাইতে পারো তাহলে আশা রাখি এই চ্যাপ্টারে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।